সেসব করার জন্য বেছে নিতে হয় অন্ধকারের লুকোনো রাতকে। রায়হান গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল হসপিটালের দিকে। উদ্দেশ্য আরও একটা পাপ কাজ করা, যাতে হয়তো অন্ধকার নেমে আসবে অচেনা কারো জীবনে। অলস ভঙ্গিতে রেডি হচ্ছে মৌ। গতরাতে তাজের নাম্বার খোলা পেলেও তাজ রিসিভ করেনি তার কল। তাজের এড়িয়ে চলা কষ্ট দিচ্ছে তাকে। এদিকে তিতির নামক মেয়েটাও সেদিনের পর লাপাত্তা। পুরো কথা শোনার জন্য যোগাযোগের চেষ্টা করেছে মৌ, কিন্তু তিতির সেটা হতে দেয়নি। মৌয়ের কাছে নিজের জীবনটা এখন মাছ নদীতে ভাসমান বৈঠা ছাড়া নৌকার মতো মনে হচ্ছে। জীবন তাকে কোন নদীর তীরে নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না সে। মৌয়ের মা রুমে প্রবেশ করে বলল, তোমার বাবা একটা ছেলে দেখেছে, তাড়াতাড়ি বাসায় চলে এসো, তারা দেখতে আসবে। মৌ কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করব না মা। তেতে উঠলেন রেহেনা। বিয়ে করবে না কেন শুনি? 19 বছর চলছে তোমার, ঠিক সময়ে বিয়ে দিলে 5 বছরের বাচ্চা থাকতো। কার অপেক্ষায় বসে রইলে? ওই তাজ, যার জন্য এত কিছু করলে সে এখন অন্যজনের স্বামী। আরেকজনের স্বামী কথাটা মৌয়ের বুকে তীরের মতো বিঁধল। সত্যি তাজ এখন অন্য কারোর স্বামী? এটা মানতে পারছে না মৌ। পুনরায় রেহেনার কথা কানে পৌঁছালো মৌয়ের। এখন আর কোনো তালবাহানা শুনবো না আমি। ছেলেটা ওই তাজের থেকে 1000 গুণ ভালো। ঠিক সময়ে যেন তোমাকে বাড়িতে দেখতে পাই। মৌ অসহায় চোখে তাকালো নিজের মায়ের দিকে। রেহেনা তার অপেক্ষা করে হনহনিয়ে বের হয়ে গেল রুম থেকে। মৌ ধপ করে বসে পড়ল পেটে। আজ প্রায় 9 বছর ধরে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। অধিক সুন্দরী হওয়ায় দুহাতে বিয়ের প্রস্তাব ঠেলে সরিয়ে তাজের জন্য অপেক্ষা করেছে সে। তবে এখন আর জোর পাচ্ছে না মনে। তার জানা নেই সামনে কি হতে চলেছে। সে এইটুকু জানে সে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, একটু শান্তি দরকার তার। সকালে প্রায় 9টায় ঘুম ভাঙল তাজের। উঠে গিয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলেই দেখে নক করা। গত রাতের কথা মনে পড়ে যায় তার। দ্রুত দরজা খুলে ভেতরে গিয়ে চমকে উঠল। বাথটপের পানিতে ওয়াশরুমের ফ্লোর ভিজে আছে, আর বাথটপে ডুবে আছে তিতির। মুহূর্তের আগে চোখ মুখ শক্ত হয়ে গেল তাজের। রেগে বাথটপের সামনে দাঁড়িয়ে তিতিরের মুখের দিকে তাকালো। ফ্লোর পানিতে ভাসিয়ে গোসল করা হচ্ছে এখানে তার। পানি বন্ধ করে তিতিরের হাত ধরে টান দিয়ে উঠানোর চেষ্টা করলো। তিতিরের কোনো হেলদোল না দেখে আরো রাগ হলো তাজের। হঠাৎ নিজের হাতের দিকে তাকিয়ে হাত ভিজে উঠেছে তার। সাথে সাথে তিতিরের হাত ছেড়ে দিল তাজ। এবার খেয়াল হলো বাথটপের পানি অনেকটা লালচে হয়ে গেছে। ধীর গতিতে আবার তিতিরের বাম হাতটা আলতো করে তুলে নিল। জামার লম্বা হাতা একটু উপরে তুলতে লাল টকটকে ব্যান্ডেজ চোখে পড়ল। হাতটাও কেমন বরফের মতো ঠান্ডা। সিটকে দূরে সরে এলো তাস। বিড়বিড় করে বলল, এই মেয়ে কি এখন আমাকে মার্ডার কেসে ফাঁসাতে চাইছে? তাস কাপা পায়ে আবার এগিয়ে গেল তিতিরের দিকে। নাকের কাছে হাত নিয়ে বোঝার চেষ্টা করলো বেঁচে আছে কিনা। তাজের হাতটা অসম্ভব কাঁপছে। হসপিটালের করিডোরে বসে আছে তাস। আজ 7 দিন যাবত এখানেই আছে। তিতিরের যখন হসপিটাল আনা হয় তার জীবন প্রদীপ নিভু নিভু করছে। তেল শেষে প্রদীপ যেমন নিভু নিভু করে, তিতিরের অবস্থাও তেমনই ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ আর ঠান্ডার জন্য অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখনো বিপদ কাটেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত ডক্টর কিছু আশ্বাস দিতে পারছে না। তিতিরের হয়তো জীবনের হিসাব কিছু বাকি আছে, তাই মরে মরে বেঁচে গেছে। তার বেঁচে থাকাও ডাক্তারের কাছে বিষয়ময়। কাঁধে হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাস। মৌকে দেখে আবার সামনে তাকালো। মৌ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাসায় যাও, একটু রেস্ট নিয়ে আসো। তাস নির্বিকার গলায় বলল, আমি মেয়েটাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে নয় মৌ। ওর কিছু হয়ে গেলে নিজেকে কখনো মাফ করতে পারবো না। মৌ শান্ত গলায় বলল, ওর কিছু হবে না তাজ, তুমি চিন্তা করো না। অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার জন্য একটা মেয়ে আজ 7 দিন ধরে মৃত্যুর সাথে লড়ছে। এটা আমি কিছুতেই মানতে পারছি না। একবার চিন্তা করো, আমি প্রতিশোধের নেশায় কতটা অমানুষ হয়ে গিয়েছিলাম। মেয়েটা যখন আধমরা হয়ে বাথটবে পড়েছিল, আমি তখন ওর কথা চিন্তা না করে ভেবেছিলাম ও মরে গেলে আমি মার্ডার কেসে ফেসে যাব। মৌ কি বলবে খুঁজে পাচ্ছে না। সেদিন ডাক্তার যখন জানালো তিতিরের অবস্থা অনেক খারাপ, বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না, তখন থেকেই তাস অপরাধ বোধে ভুগছে। তখন তার হুঁশ ফেরে সে কতটা অমানুষে পরিণত হয়েছে। তাজ সোজা হয়ে মৌয়ের দিকে তাকিয়ে বলল, মৌ, বিশ্বাস করো, আমি মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইনি। ও আমাকে যেমন মানসিক কষ্ট দিয়েছে, সেটা ওকে বোঝানোর জন্য মানসিক কষ্ট দিতে চেয়েছিলাম।
মৌ কিছু বলবে তার আগে একজন নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, ডাক্তার আপনাকে যেতে বলেছেন। মৌ আর তাস চমকে তাকালো নার্সের দিকে। তাস কিছু না ভেবে উঠে তিতিরের কেবিনের দিকে পা বাড়ালো। মৌ তাজের পেছনে যেয়ে রায়হানের হাত টেনে ধরলো পেছন থেকে। মৌ পিছনে ফিরে নিজের হাতের দিকে তাকালো, যা আপাতত রায়হানের দখলে। মুখ তুলে তাকালো রায়হানের দিকে। রায়হান বলল, তুই কোথায় যাচ্ছিস? মৌ বলল, তিতিরের কেবিনে। রায়হান বিরক্ত গলায় বলল, তুই কি কিছু বুঝছিস না মৌ? ওরা হাজব্যান্ড ওয়াইফ, এখন ওদের একা ছাড়া উচিত। মৌ ফ্রু কুসকিয়ে তাকালো রায়হানের দিকে। এই ছেলে গত 7 দিন ধরে তাকে বিভিন্নভাবে বোঝাতে চাইছে। তাস মেনে নিয়েছে মৌকে, কারণটা বুঝতে অসুবিধা হচ্ছে না মৌয়ের। তবুও সে চুপ আছে, কারণ সে তো জানে তাজের এই অস্থিরতা কেবল অপরাধ বোধ থেকে। মৌ বিরক্ত গলায় বলল, আমি বাচ্চা না রায়হান, আমাকে বোঝানোর প্রয়োজন নেই কোনটা ঠিক কোনটা ভুল। রায়হান গম্ভীর গলায় বলল, এবার তোর উচিত তাজ আর তিতিরের জীবন থেকে সরে যাওয়া। মৌ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কে কার জীবন থেকে সরবে সেটা সময় বলে দেবে। মৌ রায়হানের হাত থেকে নিজের হাত সরিয়ে তিতিরের কেবিনের দিকে গেল। রাগে চোখমুখ লাল হয়ে উঠল রায়হানের। গত 7 দিন তাস আর মৌ প্রায় সবসময় একসাথেই ছিল হসপিটালে। রায়হানের এখন ইচ্ছে করছে তিতিরকে মেরেই ফেলতে। সে তাস আর মৌকে দূরে সরানোর পরিবর্তে আরো কাছাকাছি আনছে। রায়হান বিড়বিড় করে বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। তাজ ময়ের থেকে দূরে না সরলেও ময়ের বাবা মার মনে তার জায়গা নষ্ট হয়েছে, সেটাই কাজে লাগাতে হবে। রায়হান এসব চিন্তা করে সেও মৌয়ের পেছনে চলতে লাগলো। মৌ কেবিনে গিয়ে দেখলো তাস ডক্টরের সাথে কথা বলছে, আর তিতির শূন্য দৃষ্টিতে উপরের সিলিং এর দিকে তাকিয়ে আছে। মৌ তিতিরের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন এভাবে কষ্ট পাচ্ছ? শুধু আমাদের কষ্ট দিতে গিয়ে নিজেও তো কম পাচ্ছ না। বলে দাও না সত্যিটা সবার সামনে। তিতির ঘুরে তাকালো মৌয়ের দিকে, দুর্বল গলায় বলল, আমার জীবনের চেয়ে অন্য একটা জীবন অনেক বেশি দামি আমার কাছে। সেই জীবনটাকে বাঁচিয়ে রাখতে নিজের জীবন দিতেও রাজি। ওপরে গিয়ে বাবা মার সামনে মাথা উঁচু করে বলতে পারবো আমি আমার দায়িত্ব পালন করেছি। আর নিজেকে বাঁচাতে গিয়ে তার কিছু হয়ে গেলে এখনো আয়নায় নিজের সাথেই চোখ মেলাতে পারবো না। সেই মুহূর্ত আমি চাই না আপু। ঠোঁট নড়লেও গলা দিয়ে আওয়াজ আসছে না তার। গলার ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। মৌ কিছুই শুনতে পায়নি তার কথা। মৌ বলল, আমি বুঝতে পারছি না তোমার কথা। মৌয়ের কথা খেয়াল করে ডাক্তার বলল, অনেক সময় ঠান্ডা পানিতে ভিজে থাকার কারণে গলায় এই অবস্থা। আওয়াজ ঠিক হতে সময় লাগবে। ওনাকে কথা বলতে বাধ্য করবেন না। ডক্টর মৌ, কথা বলতে ওনার অনেক কষ্ট হচ্ছে। ডক্টরের কথা শুনে চুপ করে গেল মৌ। তাস তাকালো তিতিরের দিকে। 7 দিনে শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। গলার হাড়গুলো দেখা যাচ্ছে। তাস গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটাকে সে সবসময় দেখেছে গুছানো পরিপাটি, আজ কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। জীবন মৃত্যুর লড়াইয়ে জিতে গিয়েও কেমন উদাসীন। দরজায় দাঁড়িয়ে লাল চোখে তিতিরের দিকে তাকিয়ে আছে রায়হান। তার মনে কোনো দয়ামায়া হচ্ছে না তিতিরের জন্য। মেয়েটা মরে গেলে তার সব খেলা নষ্ট হয়ে যেত, সেটা ভাবতেই রাগ হচ্ছে তার উপর। রায়হান সরে গেল দরজার থেকে। সে অপেক্ষা করছে তিতিরকে একা পাওয়ার। একটু পর ইরিনা এসে হাজির হলো। ইকবাল আসেনি সে অফিসে। ইরিনা তিতিরকে দেখে ডক্টরের উদ্দেশ্যে বলল, বাচ্চাটার কি অবস্থা ডক্টর? ইরিনার কথা শুনে থতমত খেয়ে গেল ডক্টর। এদিকে মৌ আর তাস অবাক চোখে একবার ইরিনার দিকে তো একবার ডক্টরের দিকে তাকাচ্ছে। ইরিনা বলল, এতদিন ওর জীবন নিয়ে টানাটানি ছিল, তাই এটা আর জিজ্ঞেস করা হয়নি। ডক্টর আমতা আমতা করে বলল, মিসক্যারেজ হয়ে গেছে ওনার। তাজের এসব নিয়ে ঝামেলা করার ইচ্ছে হলো না, তাই কিছু বলল না। মৌ অবাক চোখে তাকিয়ে আছে ডক্টর ইশরাকের দিকে। এই ডক্টরও মিথ্যে বলবে ভাবেনি মৌ, তবে মৌও কিছু বলল না। তিতির মনে মনে বলল, আমার এই অবস্থায় নিজের পরিকল্পনা বাস্তবায়নে ভুল করলেন না মিস্টার রায়ান চৌধুরী। অবশ্য ভালোই হলো, আরও একটা মিথ্যে নাটক আমাকে করতে হলো না। রায়ান চৌধুরী, আপনার পাপের পরিমাণ আকাশ ছুঁতে চলেছে। পাপের শাস্তি আপনাকে পেতেই হবে, কঠিন শাস্তি। ইরিনা তিতিরের মাথায় হাত রেখে বলল, যাক,
মেয়েটা তো বেঁচে গেছে। তিতির তাকালো তাজের দিকে। তাজের দৃষ্টিও তিতিরের সীমাবদ্ধ। তিতির ব্যাকুল হয়ে একটু ঘৃণা খুঁজল তাজের চোখে, কিন্তু আজ তাজের দৃষ্টিতে কেবলই অপরাধ বোধ। তিতির মনে মনে আওড়ালো, আপনার চোখের ঘৃণা দৃষ্টি আমার আসক্তি। আমার জন্য আপনার চোখে কেবল ঘৃণাই দেখতে চাই, আমি অন্য কিছু নয়। আপনার ঘৃণা যে আমার আসক্তিতে পরিণত হয়েছে। আপনার জীবনের এই বিষাক্ত ফুলের আসক্তি আপনার ঘৃণা। মনে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে। প্রচন্ড অস্বস্তি নিয়ে চোখ মেলে তাকালো তিতির। তার ধারণাই সঠিক, রায়হান দাঁড়িয়ে আছে তার সামনে, দৃষ্টি তার দিকে। তিতির আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো কেবিনে কেউ নেই। তিতিরকে মোয়ের কাছে রেখে তাজ তার মায়ের সাথে বাড়ি ফিরেছে। হসপিটালে থাকতে থাকতে সেও ক্লান্ত হয়ে গিয়েছিল। রায়হান বাঁকা হেসে বলল, কেমন আছিস বোন? তিতির ঘৃণায় চোখ মুখ কুচকিয়ে ফেললো। রায়হান হুট করে তিতিরের গাল চেপে ধরলো শক্ত করে, চিপিয়ে চিপিয়ে বলল, তোকে আমি যে কাজে তাজের কাটে পাঠিয়েছি তুই তার উল্টো কাজ করেছিস। তোর জন্য যদি আমার পরিকল্পনা বিফলে যায় তোদের দুই বোনকে কেটে টুকরো টুকরো করে ফেলবো আমি। ভয় রক্তশূন্য হয়ে গেল তিতিরের মুখমণ্ডল। বারবার মাথা নাড়িয়ে পাখির ক্ষতি করতে না বুঝালো, হাত জোর করে রায়হানের সামনে। রায়হান তিতিরের গাল ছেড়ে কাটা হাত চেপে ধরলো। সেখানে ইনফেকশন হয়েছে, ঠিক হতে সময় লাগবে। ব্যথায় কুকড়ে গেল তিতির। আজ তুই মরে গেলে আমার পুরো খেলাটা গন্ডগোল হয়ে গেল। আমার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তুই মরতেও পারবি না তিতির। তুই মরে গেলে আমি তোর বোনের জীবন নরক করে দেব। বেঁচে থেকেও ধুকে ধুকে মরবে। তোর অবুঝ বোনটাকে মানুষরূপী হায়রান দল ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথাটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। তুই মরার আগেও আমার অনুমতি নিয়ে মরতে হবে তোকে। রায়হান হনহনিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। ডুকরে কেঁদে উঠল তিতির। নিজের নিয়তির উপর কেবলই ধিক্কার আসছে তার। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। মৌ কেবিনে এসে তিতিরকে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে এলো। তিতিরের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তিতির কিছু না বলে কেবল কান্না করে যাচ্ছে। মৌ কিছু বুঝে ওঠার আগে তিতিরের পাশে পড়ে থাকা একটা জিনিস তার চোখে পড়লো। জিনিসটা চিনতে অসুবিধা হলো না মৌয়ের, কারণ এটা তার নিজের কেনা। মৌ একটু হিসাব করতেই দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলল। তিতিরকে আর কিছু জিজ্ঞেস না করে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মৌয়ের অজানা কারণে রাগ কাজ না করে তিতিরের উপরে। মৌ একটু বুঝতে পেরেছে তিতির নিরুপায়, সে বাধ্য হচ্ছে এসব করতে, তাই রেগে থাকতে পারেনি তিতিরের উপর। তিতির কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল আবার। তিতির ঘুমিয়ে যেতেই জিনিসটা হাতে নিয়ে মৌ বেরিয়ে পড়ল জিনিসটার মালিকের উদ্দেশ্যে। মৌ যেন একটু একটু করে হিসাবটা মিলাতে শুরু করেছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুম দিচ্ছিল তাস। তখনই ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে। নাম্বারটা দেখে তাড়াতাড়ি রিসিভ করলো। রিসিভ করতেই উপাস থেকে বলে উঠল, স্যার, নাম্বারের ডিটেলস পাওয়া গেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। রেস্ট নেওয়ার হয়ে উঠল না তাজের। কোনো রকমের শার্টটা গায়ে জড়িয়ে বের হয়ে গেল ফার্ম হাউসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হয়তো জীবনের দ্বিতীয় ধাক্কা খেতে চলেছে এসে। সহ্য করতে হতো অনেকটা বেগ পেতে হবে। এইদিকে রায়হানকে লুকিয়ে পাখির সব ইনফরমেশন বের করার চেষ্টা করছে আহান। এই কয়েকদিনে মেয়েটার পাগলামো তার হৃদয় ছুঁয়ে দিতে সক্ষম হয়েছে। মেয়েটা যা করে তাতেই যেন মুগ্ধ হয় আহান। এই কয়েকদিনের কষ্টের ফল হিসেবে বাংলাদেশে থাকা তার এক বন্ধু তাকে কিছু ইনফরমেশন দেওয়ার আশ্বাস দিয়েছে। তাই ফোনের অপেক্ষায় বসে আছে আহান। সামনে পাখি পুতুল নিয়ে খেলছে। পাখি হঠাৎ বলল, আহান, তোমার পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিবে? পাখির কথায় আহানের ঘোর কাটলেই মুচকি হাসল। আমার তো পুতুল নেই। পাখি ঠোঁট উল্টিয়ে বলল, তোমার পুতুল নেই কেন? আমাকে তো কেউ পুতুল কিনে দেয়নি। আমার কাছে একটা বয় পুতুল আছে, সেটা তোমাকে দেব। তারপর আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দিব। আহান দুষ্টু হেসে বলল। বিয়ে দিলে কি হবে? পাখি খিলখিল করে হেসে বলল, এমা, তুমি দেখে অনেক বোকা। তুমি জানো না বিয়ে দিলে একসাথে ঘুমাতে পারবে, তাহলে আর ভয় পাবে না কেউ। আপনি বলেছে
বিয়ে হলে একসাথে ঘুমানো যায়, তাই ভূত আসতে পারে না। আহান ঠোঁটের কোণে হাসিটা বজায় রাখলো। আমাকে বিয়ে করবে তুমি? আমরাও একসাথে থাকবো, তাহলে একসাথে ঘুমাবো। আমি তো ভূতে ভয় পাই অনেক। পাখি অদ্ভুত দৃষ্টিতে তাকালো আহানের দিকে। আহান আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পাখির উত্তরের অপেক্ষায়। পাখি অনেকটা সময় চিন্তা করে বলল, আমি তো ঋতুকে বিয়ে করব। তুমি জানো ঋতু অনেক কিউট। আমি ঋতুকে বিয়ে করে আমার কাছে রাখবো সব সময়। তুমিও কিউট, কিন্তু আমি তো ঋতুকে বিয়ে করব বলেছি আপনিকে। আহান ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে পাখির দিকে। সে বোঝার চেষ্টা করছে এই ঋতু আবার কে। পাখির কথা শেষ করে নিজের মতো খেলতে লাগলো। আহান কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ফোন বেজে উঠলো। স্ক্রিনে বাংলাদেশের সেই বন্ধুর নাম্বার দেখে ফোন নিয়ে অন্যদিকে চলে গেল। আহান দ্রুত ফোন রিসিভ করে বলল, কোনো ইনফরমেশন পেয়েছিস? ওপাশ থেকে উত্তর এলো, ভাই, ঢাকা শহর মুঠেও ছোট জায়গা নয়। প্রায় 2,10,00,000 মানুষ বাস করে এই ঢাকা শহরে। এখানে একটা নাম আর একটা ছবি দিয়ে কাউকে খোঁজা মানে খড়ের গাদায় সুচ খোঁজার মতো। তুই মেয়েটার পুরো নামও জানিস না, কিভাবে খুঁজে পাবো? আসলে ভাইয়া যখন পাখিকে এখানে রেখে যায়, আমি ওর উপর প্রচণ্ড বিরক্ত ছিলাম, তাই কিছু জানার আগ্রহ দেখায়নি। এখন যদি ভাইয়াকে কিছু জিজ্ঞেস করি, সন্দেহ করতে পারে তাহলে। তুই মেয়েটার পাসপোর্ট খুঁজে বার কর, সেখানে অনেক তথ্য পাবি আশা করি। আরে ইয়ার, এটা তো আমার মাথাতেই আসেনি। তোর মাথায় তো এখন শুধু পাখি উড়ছে, তাই আসেনি। এখন বাজে না বকে পাসপোর্ট খুঁজে দেখ, আরও কিছু জানতে পারিস কিনা। ঠিক আছে। আহান কল কেটে পাখির রুমের দিকে গেল পাসপোর্টের খোঁজ বার করতে। পাসপোর্ট পেলে অনেক কিছু জানা যাবে। তিতিরের সারা রুম তন্ন তন্ন করে খুঁজে কিছুই পেল না। হতাশ হয়ে বসে পড়ল আহান। একটা সূত্র পাওয়ার আশা করেছিল, সেটাও ব্যর্থ হলো। নিজের কেবিন এলোমেলো করে কিছু খুঁজছে রায়হান। জিনিসটা যে তার কাছে অনেক বেশি দামি, কতগুলো বছর ধরে সে আগলে রেখেছে, সে আজ কিভাবে হারিয়ে গেল ভাবতেই কষ্ট হচ্ছে তার। মৌ রায়হানের কেবিনে দরজায় দাঁড়িয়ে তার অস্থিরতা দেখছে। কিছু সময় পর শান্ত গলায় বলল, এটা খুঁজছিস রায়হান? মৌয়ের আওয়াজে চমকে পেছনে ফিরে তাকালো রায়হান। মৌয়ের হাতে কাঙ্ক্ষিত জিনিস দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে মৌয়ের কাছে এসে জিনিসকে নিজের হাতে নিয়ে নিল। হাসি মুখে বলল, এটাই তো খুঁজছিলাম। তুই এটা কোথায় পেলি? মৌ স্বাভাবিক গলায় বলল, তিতিরের বেডে পড়েছিল। রং বদলে গেল রায়হানের চেহারার। ভীত চোখে তাকালো মৌয়ের দিকে। মৌ চেয়ার টেনে বসে রায়হানের দিকে তাকিয়ে বলল, একই রকমের দুটো কলম কিনেছিলাম আজ থেকে তাও কয়েক বছর আগে। একটা তোকে দিয়েছিলাম আর একটা তাজকে। দেওয়ার 2 দিনের মাথায় তাজের কলমটা হারিয়ে ফেললো তোর বুক পকেটে। সব সময় কলমটা আমি দেখেছি এত বছর ধরে, কিন্তু আজ সেটা তিতিরের বেড়ে গেল কি করে বলতো? রায়হান কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। মনে মনে সাজাতে লাগলো কি বলে এই পরিস্থিতি থেকে বের হবে। মৌ আবার বলল, প্রথম দিন তোকে দেখে তিতিরের ভয় পাওয়া আমার সন্দেহ তৈরি করে। আমি খেয়াল করেছি তিতির তোকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আজও দেখলাম টুকরে কাঁদছে মেয়েটা, আর বেডে পড়ে থাকতে দেখলাম তোর কলমটা। এবার বল তিতিরের সাথে তোর কি সম্পর্ক? রায়হান আমতা আমতা করে বলল, তুই ভুল বুঝছিস মৌ, তিতিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মৌ কঠিন গলায় বলল, সত্যিটা বল রায়হান। আমার সাথে মিথ্যে বললে তার ফল ভালো হবে না। রায়হান এবার স্বাভাবিক গলায় বলল, তিতির আমার মামাতো বোন। মৌ অবাক চোখে তাকালো রায়হানের দিকে। যদি বুনি হয় তাহলে পরিচয় দিতে এত সংকোচ কেন রায়হানের? আর তিতির ভয় কেন পাচ্ছে নিজের ভাইকে? মৌ সন্দেহাতীত ভাবে বলল, তিতির যদি তোর বোন হয় তাহলে ভয় কেন পাচ্ছিল তোকে, আর তুই পরিচয় কেন দিতে চাচ্ছিলি না? রায়হান নিজের চেয়ারে বসে বলল, তিতির ছোটবেলা থেকেই ভয় পায় আমাকে। মাঝে অনেক বছর যোগাযোগ ছিল না, তাই ভয়টা বেড়েছে হয়তো। তিতির কাঁদছিল কেন তুই ওর কাছে যাওয়ার পর? সেটা আমি জানি না। মিথ্যে বলবি না রায়হান। আমি কোনো মিথ্যা বলছি না। জানি না কেন কাঁদছিল তিতির। এদিকে থ মেরে বসে আছে তাস। নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। ভাঙা গলায় গাঢ়
তারেকের উদ্দেশ্য বলল। তোমার কোথাও ভুল হচ্ছে তারেক। তারেক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমার কোথাও ভুল হচ্ছে না স্যার। এই নাম্বারটা আপনার বন্ধু রায়ান চৌধুরী ইউজ করেছে, জেনে বারবার চেক করেছি, কিন্তু বারবারই একই ফলাফল। তাজ বিধ্বস্ত গলায় বলল। রায়হান আমার সেই ছোটবেলার বন্ধু, ও কেন আমার সাথে এমনটা করবে তারেক? তারেক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এতটুকু জেনেই ভেঙে পড়েছেন স্যার, বাকিটা কিভাবে সহ্য করবেন তাহলে? তাজ হতাশ দৃষ্টিতে তাকালো তারেকের দিকে।